হ্যালো এভরিওয়ান, ফিজিক্স মিশনে সবাইকে স্বাগত। আমি বিজন, আর আজকে আমাদের ক্লাস 10-এর আলো চ্যাপ্টারের উপর 5th লেকচার। আজকে আমরা শিখব কোনো কাচের ফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মি যখন প্রবেশ করে, মানে কোনো কাচের ফলকের মধ্যে বা কাচের স্ল্যাবের মধ্যে আলোক রশ্মি যখন আপতিত হয় আর যখন নির্গত হয়, এই দুটি রশ্মির মধ্যে সম্পর্ক কি। মানে এই আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যা কোণ করে আর এই নির্গত রশ্মি অবিলম্বের সঙ্গে যা কোণ করে, এই দুটি কোণের মধ্যে সম্পর্ক কি সেটা আমরা দেখব। এইটা ধরো একটা কাচের স্ল্যাব বা কাচের ফলক, এখানে কি হবে, আলোক রশ্মি এসে আপতিত হবে। এই আলোক রশ্মি এসে আপতিত হলো আর এই পাশ দিয়ে আলোক রশ্মি বেরিয়ে যাবে। এই আপতিত রশ্মি আর এই নির্গত রশ্মি, এই দুটি রশ্মির মধ্যে সম্পর্ক কি, আর এই আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে কত কোণ করে, এই নির্গত রশ্মি অবিলম্বের সঙ্গে কত কোণ করে সেটা আমরা দেখব। আর দেখব যে এই আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যে কি কোনো চ্যুতি হয়, মানে কোনো কি আপতিত রশ্মি আর নির্গত রশ্মি কি দিক পরিবর্তন করে, কোনো চ্যুতিকোণ কি তৈরি হয় সেটা আমরা দেখব। তো আমরা কি করব, প্রথমে একটা কাচের ফলক এঁকে নিই। এইটা ধরো একটা কাচের ফলক, এটা কি এরকম ভাবে, এই কাচের ফলকটা এরকম ভাবে আছে, আলোক রশ্মি এসে এই পাশে প্রবেশ করবে, এই পাশে নির্গত হবে। এই দুটি রশ্মির মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব। এই সম্পর্ক নির্ণয়ের আগে আমাদের জানতে হবে আলোর প্রতিসরণ কি, চ্যুতি কি, চ্যুতিকোণ কি। এই বিষয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে। আগের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তবুও আমি একটু বলে রাখি, আলোক রশ্মি যখন একটি মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন কি হয়, আলোক রশ্মি সব সময় সরল রেখা বা স্ট্রেট লাইন বরাবর যায়। কিন্তু আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মি প্রবেশ করার সময় আর সরল রেখায় যায় না, আলোক রশ্মি একটু বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। মানে ধরো এরকম একটা মাধ্যম আছে, এটা ধরো 1 নম্বর মাধ্যম আর এটা 2 নম্বর মাধ্যম। আলোক রশ্মি 1 নম্বর মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, আস্তে 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 এই আপতিত হলো। এখন কি সরল রেখা বরাবর আপতিত হলো। আগে প্রথমে অবিলম্ব আঁকো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো সরল রেখা বরাবর আপতিত হলো। এখন আলোক রশ্মি কিরকম যাওয়া উচিত ছিল, এই সরল রেখা বরাবর। কিন্তু আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মি আর সরল রেখা বরাবর যায় না, হয় অবিলম্ব থেকে দূরে সরে যায়, নয় অবিলম্বের কাছে চলে আসে। এই বেঁকে যাওয়ার ঘটনাটাই হলো আলোর প্রতিসরণ। এইবার কোন দিকে বেঁকে সেটা আমাদের বুঝতে হবে। আলো যখন, এইটা ধরো লঘু মাধ্যম আর এটা কি ঘন মাধ্যম, আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হয়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হয়, এটা অবিলম্ব। আলোক রশ্মি কোন রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, এই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল। আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হয়, আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যায়। আলোক রশ্মি এই রাস্তাতে যাওয়ার কথা ছিল কিন্তু আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকে গেল। আবার আলোক রশ্মি যখন, এর উল্টোটা, আগে লঘু থেকে ঘন ছিল, এখন আমরা কি দেখবো, ঘন থেকে লঘু। ঘন থেকে লঘু মাধ্যমে যায়, এই যাচ্ছিল আলোক রশ্মি লম্বভাবে, তো আলোক রশ্মি কি হবে, এখানে একটা লম্ব টানতে হবে। আলোক রশ্মি এই রাস্তাতে যাওয়ার কথা ছিল, এই রাস্তাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আলোক রশ্মি এই রাস্তা দিয়ে যাবে না। আলোক রশ্মি কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা কাছে চলে এসেছিল আর এটা কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই আলোক রশ্মির এই বেঁকে যাওয়ার ঘটনাটাই হলো আলোর প্রতিসরণ। তার মানে কি, আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, আলোক রশ্মি অবিলম্বের দিকে সরে আসে, অবিলম্বের কাছে চলে আসে। আবার আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, আলোক রশ্মি তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। এইবার আলোক রশ্মির এই দিক পরিবর্তন করাকেই চ্যুতি বলে। এই যে রাস্তাতে যাচ্ছিল দিক পরিবর্তন করে ফেললো, এটাকেই আলোক রশ্মির চ্যুতি বলে। আর আলোক রশ্মির চ্যুতিকোণ কাকে বলে, আলোক রশ্মি যে রাস্তা দিয়ে বরাবর যাচ্ছিল সেই রাস্তা বরাবর না গিয়ে যেদিকে বেঁকে যায়, যে রাস্তাটা পায়, এই দুটি রাস্তার মধ্যে বা এই দুটি রেখার মধ্যে যে অ্যাঙ্গেল হয় সেটাই চ্যুতিকোণ। চ্যুতিকোণকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি। তাহলে এক্ষেত্রে চ্যুতিকোণ কত হবে, যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই রেখা বরাবর না গিয়ে যে রেখা বরাবর যায়, এই দুটি রেখার মধ্যে যে অ্যাঙ্গেল সেটাই চ্যুতিকোণ। তাহলে চ্যুতিকোণ কি, আলোর প্রতিসরণ কি, সেইটা আমরা জেনে ফেললাম। এইবার এখানে আমরা দেখব যে আলোক রশ্মি আপতিত হবে কাঁচা মাধ্যমের মধ্যে দিয়ে যখন যাবে, তারপরে যে নির্গত হবে সেই রশ্মির ক্ষেত্রে আমরা কেমন পাবো সেটা আমরা দেখব। তো আলোক রশ্মি কি হলো, এটা কি, এটা লঘু মাধ্যম, এটা কি লঘু মাধ্যম, এই পাশে লিখি, ধরো এটা লঘু মাধ্যম, ধরো বায়ু মাধ্যম, লঘু
বায়ু মাধ্যম। আর এইটা কি, এইটা হচ্ছিল কাচ মাধ্যম, মানে এই বায়ুর সাপেক্ষে ঘন, তাহলে বায়ু লঘু মাধ্যম আর কাচ ঘন মাধ্যম। এখন কি হবে, এখন আলো বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে প্রবেশ করলো, মানে এইটা ধরো কাচ, এখন কি হলো, আলো এই বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে প্রবেশ করলো, তখন কি হবে, আগে অবিলম্বটা নিই। এখন কি হবে, আমরা দেখেছিলাম আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, এই অবিলম্ব টানো, আলোক রশ্মি যে রাস্তা বরাবর যায় সেই রাস্তা বরাবর না গিয়ে অবিলম্বের দিকে সরে আসে, এই বরাবর যায়। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এই রাস্তা বরাবর যাওয়া উচিত ছিল, কিন্তু কি হবে, অবিলম্বের দিকে সরে আসবে। বোঝা গেল? তো এক্ষেত্রে আপাতন কোণ কত হবে, আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যা কোণ করে সেটাই আপাতন কোণ, ধরো আয়ন। আর প্রতিসরণ কোণ কি হবে, এই প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাই প্রতিসরণ কোণ, তাহলে এটা কি, ধরো প্রতিসরণ কোণ R1। এই ক্ষেত্রে আমরা বোঝা গেল। তো আমরা কি করব, আলোক রশ্মি এইদিকে যেতে থাকবে, এখন কি হবে, আলোক রশ্মি এইদিকে যেতে থাকবে, এই যেতে থাকলো, তো কি হবে এই আলোক রশ্মি, এখন কি, এখন এটা ঘন মাধ্যম আর যাবে কোনটায়, বায়ু মাধ্যম মানে লঘু মাধ্যম। এখন কি হবে, আগে অবিলম্ব টানি, এখন কি হবে, আমরা দেখেছিলাম আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মি কি হয়, এই আলোক রশ্মি যাচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে, তখন আলোক রশ্মি যে রাস্তা বরাবর যাওয়া উচিত ছিল সেই রাস্তা বরাবর না গিয়ে অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এক্ষেত্রেও তাই হবে, এই রাস্তা বরাবর হয়তো যাওয়া উচিত ছিল কিন্তু এই রাস্তা বরাবর যাবে না, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এই পুরো বিষয়টা ক্লিয়ার। আলোক রশ্মি প্রথমে এই রাস্তা বরাবর আসছিল, তো এক্ষেত্রে লঘু মাধ্যম ছিল, এটা ঘন মাধ্যম ছিল, তাই আলোক রশ্মি অবিলম্বের দিকে সরে গেল। এবার আলোক রশ্মি এই রাস্তা বরাবর যাচ্ছিল, তো কি হলো, এইটা হচ্ছিল লঘু মাধ্যম ছিল, এইটা ঘন মাধ্যম ছিল, যখন লঘু মাধ্যমে প্রবেশ করলো অবিলম্ব থেকে দূরে সরে গেল। তো এখন আমরা এই যে এখানে যে কোণ উৎপন্ন হবে এটা কি, এইটা এক্ষেত্রে আপাতন কোণ, এই আলোক রশ্মি আপতিত হলো, এটা আপাতন কোণ, এইটা ধরো R2, এইটা R2, আর এটা প্রতিসরণ কোণ, এটা ধরো I2। সে নাম তুমি যেমন খুশি দিতে পারো, সে কোনো ব্যাপার না। তো এক্ষেত্রে কি হবে, এটা আপাতন কোণ হচ্ছিল R2 আর এটা প্রতিসরণ কোণ I2, এটা আপাতন কোণ I1, এটা প্রতিসরণ কোণ R1, আর এইটা আপাতন কোণ R2 আর এটা প্রতিসরণ কোণ I2। আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে আয়নের সঙ্গে I2-র। আমরা তাহলে সম্পর্ক নির্ণয় করি। সবার প্রথমে আমাদের স্নেলের সূত্রটা জানতে হবে। তো স্নেলের সূত্র আমরা এর আগেও বলেছি যে স্নেলের সূত্র কি বলছে, এই যদি একটা মাধ্যম আর এইটা যদি দ্বিতীয় মাধ্যম হয়, তো স্নেলের সূত্র বলছে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে, এটা ধরো অবিলম্ব, তো আলোক রশ্মি কি হয়, আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায় বা কাছে সরে চলে আসে, এটা ধরো লঘু মাধ্যম আর এটা ঘন মাধ্যম, আলোক রশ্মি অবিলম্বের কাছে সরে আসবে, এক্ষেত্রে যা কোণ হবে আপাতন কোণ আর এক্ষেত্রে যা কোণ হবে প্রতিসরণ কোণ। এই আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের মানের অনুপাত সবসময় ধ্রুবক হয়, মানে আপাতন কোণের সাইন কত, সাইন আই, আর প্রতিসরণ কোণের মান কত, সাইন কত, সাইন আর। এই আপাতন কোণের সাইনের মান বাই প্রতিসরণ কোণের সাইনের মান সবসময় কি হয়, ধ্রুবক হয়। এইটা স্নেলের সূত্র বা প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এই ধ্রুবকের মান কত হয়, আমরা ধ্রুবকের মান জানি এই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে এই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে কি এর মান হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এইটা আমরা স্নেলের সূত্র থেকে পড়েছিলাম। তাহলে এক্ষেত্রে কি হবে, এটা যদি প্রথম মাধ্যম হয় এটা যদি দ্বিতীয় মাধ্যম হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, এক্ষেত্রে আমরা পাবো সাইন আয়ন বাই সাইন R1 ইকুয়াল টু প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1μ2। তাহলে এক্ষেত্রে আমরা পাবো, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পাবো সাইন আয়ন বাই সাইন R1 ইকুয়াল টু ধ্রুবক, আর ধ্রুবকের মান কত, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স। এই প্রতিসরাঙ্ক কি করে, কোন মাধ্যম কতটা ঘন সেইটা আমরা এই প্রতিসরাঙ্কের মাধ্যমে নির্ণয় করতে পারি। তাহলে এইটা প্রথম ক্ষেত্রে পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে আলো
ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আপাতন কোণ এইটা, তাহলে কি হবে সাইন I2 বাই সাইন I2 ইকুয়াল টু ধ্রুবক, মানে দ্বিতীয় ক্ষেত্রে হবে আপাতন কোণের সাইন আপাতন কোণ R2 বাই প্রতিসরণ কোণের সাইন প্রতিসরণ সাইন I2 ইকুয়াল টু ধ্রুবক। আর এই ধ্রুবকের মান কত হবে, এইবারটা লক্ষ্য করো, এইটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম, এটা কি, এটা আবার প্রথম মাধ্যম বায়ু মাধ্যম, তাহলে এক্ষেত্রে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে এই দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে। এক্ষেত্রে হবে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে। আর এক্ষেত্রে কি ছিল, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, যেই মাধ্যমে আলোক রশ্মি প্রতিসৃত হয় সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা নির্ণয় করব। তো দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কের সাপেক্ষে, মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে। আর এক্ষেত্রে কি প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে। বোঝা গেল? এইবার আমরা কি করব, এদের গুণ করে দেব, এইটার সঙ্গে এটা গুণ করে দেব। তাহলে আমরা কি পাবো, এক্ষেত্রে পাবো প্রথমটা হবে সাইন I1 বাই সাইন R1, এইটা গুণ এইটা হবে ইন্টু সাইন R2 বাই সাইন I2, এইটার সঙ্গে এইটা গুণ হবে, তাহলে কি হবে ইকুয়াল টু এইটার সাপেক্ষে এইটা গুণ হবে, তার মানে 1 মিউ 2 ইন্টু 2 মিউ 1। এইটুকু অবধি সবার আশা করি বোঝা গেছে। এইবার আমরা যখন পরম প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম, যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যা প্রতিসরাঙ্ক হয় ইকুয়াল টু হয় 1 বাই দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। এইটা আমরা পরম প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক যখন পড়েছিলাম তখন দেখেছিলাম। তাহলে এক্ষেত্রেও তাই না, যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যা প্রতিসরাঙ্ক, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 বাই সেইটা হবে, মানে এইটার মান যদি 5 হয় এইটার মানও 5 হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এক্ষেত্রে আমরা লিখতে পারবো সাইন I1, এইটাকে রেখে দিই, অর সাইন I1 বাই সাইন R1 ইন্টু এইটাও সেই সেমই থাকবে সাইন R2 বাই সাইন I2 ইকুয়াল টু কি হবে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যা হয় সেটাকে আমরা 1 বাই দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক লিখতেই পারি। তাহলে সেটা কি হবে, সেটা হবে এইটা ইকুয়াল টু 1 বাই 2 মিউ 1 হবে, এরকম আমরা লিখতেই পারি, ইন্টু কি হবে 2 মিউ 1। এইবার দেখো এইটার সঙ্গে এইটা কেটে যাবে, এইটার যা মান এইটারও সেই সেম মান, তাহলে কি হবে কেটে যাবে, তাহলে কি হবে এখানে ইকুয়াল টু আমরা কি পাবো 1 পাবো, এই পুরোটার মান 1 পাবো। তাহলে অর এখানে আমরা কি লিখতে পারি সাইন I1 এইটা সেমই থাকবে বাই সাইন R1 ইন্টু সাইন R2 বাই সাইন I2 ইকুয়াল টু 1। এইটার সঙ্গে এটা কেটে গেল। আমরা কি করলাম, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু আমরা জানি 1 বাই দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। এইটুকু বোঝা গেল। এইবার এখানে লক্ষ্য করো, এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। কেন, ধরো এরকম দুটি সমান্তরাল সরলরেখা আছে, এখন যদি একটা ভেদক এরকমভাবে টেনে দিই, এই কোণটা যা হয় এই কোণটাও তাই হয়, এই কোণটা যদি থিটা হয় এই কোণটাও থিটা হয়, কি একান্তর কোণ। একান্তর কোণের সাপেক্ষে আমরা এরকম লিখতেই পারি যে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে। তাহলে এক্ষেত্রে কি এই দুটো সরল রেখা, এই দুটো অবিলম্ব, আর এইটা কি এইটা ভেদক, তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে, একান্তর কোণ। মানে আমরা কি পাবো R1 ইকুয়াল টু R2, এই R1 ইকুয়াল টু R2 আমরা এখানে বসিয়ে দেবো, এই R2-র জায়গায় R1 লিখে দেবো। তাহলে আর কি লিখবো, আর সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R2-র জায়গায় কি লিখবো R1 লিখবো, R1 বাই সাইন I2 ইকুয়াল টু কি হবে 1 হবে। এই সাইন R1 কি হবে কেটে যাবে, আর কি হবে সাইন I1 বাই সাইন I2 ইকুয়াল টু 1। আর এখান থেকে আমরা কি লিখতে পারি সাইন I1, এই সাইন I2 এই পাশে চলে যাবে, মানে সাইন I1 ইকুয়াল টু সাইন I2
और এখান থেকে আমরা কি পাবো, और আয়ন ইকুয়াল টু I2। তাহলে আমরা কি পেলাম, এই যে আপাতন কোণ আর এই যে নির্গমন কোণ, মানে এখানে কি হবে, প্রতিসরণ কোণ সমান হয়। মানে আলোকরশ্মি যদি একটি কাচের ফলকের মধ্যে প্রবেশ করে বা কাচের স্ল্যাবের মধ্যে প্রবেশ করে, অবিলম্বের সঙ্গে যে অ্যাঙ্গেলে প্রবেশ করবে আর যখন নির্গত হবে সেক্ষেত্রে অবিলম্বের সঙ্গে সেম অ্যাঙ্গেল করবে। মানে কি হবে, ওই আলোকরশ্মি সবসময় সমান্তরাল হবে। মানে যখন সমান কোণ উৎপন্ন হবে তখন এই দুটি সমান্তরাল সরলরেখা পাবো। এইটা সমান্তরাল, এইটা সমান্তরাল, যেহেতু একই কোণ উৎপন্ন করছে, সমান্তরাল সরলরেখা পাবো। তাহলে এক্ষেত্রে কি দিকের কোনো পরিবর্তন হলো? দিকের কোনো পরিবর্তন হলো না। তাহলে এক্ষেত্রে চ্যুতিও হলো না, চ্যুতি কোণও আমরা পেলাম না। চ্যুতি কোণ কত হবে, 0 হবে। কিন্তু আপতিত রশ্মি আর নির্গমন রশ্মি কি হবে, পরস্পরের সমান্তরাল। এখানে আর একটা জিনিস লক্ষ্য করো, এইটা তোমাদের কোশ্চেনও আসে যে প্রমাণ করো আপতিত রশ্মি এবং নির্গমন রশ্মি পরস্পরের সমান্তরাল কাচের স্ল্যাবের ক্ষেত্রে। তাহলে এখানে আর একটা জিনিস লক্ষ্য করো, এই রশ্মি কিরকম যাওয়ার কথা ছিল, এরকম যাওয়ার কথা ছিল, এই দিকে দিয়ে বেরোনোর কথা ছিল, কিন্তু আলোকরশ্মি সমান্তরাল বেরোলো, একই দিকে বেরোলো, কিন্তু আলোকরশ্মির সরণ ঘটলো। এই দিকে দিয়ে বেরোনোর কথা ছিল, আলোকরশ্মি এই দিক দিয়ে বেরোলো। তাহলে এখন যদি তুমি এই পাশ থেকে আলো ফেলো আর কেউ যদি এই পাশ থেকে দেখে, তুমি আলো ফেলবে এই বরাবর, কিন্তু আলো আসবে এই রাস্তা দিয়ে। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের বিষয়টা সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলেও কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তার অ্যান্সার দেওয়ার। আর এরকম সমস্ত ভিডিও পেতে, মানে ক্লাস 10, 11, 12-এর অধ্যায় ভিত্তিক পরপর সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই বিষয়ের ওপর সমস্ত নোট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওই চ্যানেলে জয়েন করলে এই আলো চ্যাপ্টারের উপর সমস্ত নোট পেয়ে যাবে।